অনেকদিন ধরে আমাকে অনেকেই নক করছিল আর একটা কথা বলছিল যে স্যার ট্রান্সলেশন শেখার মোটামুটি যে কলাকৌশলগুলো আপনি ব্যবহার করেন বা ট্রান্সলেশন শেখানোর জন্য যে কলাকৌশলগুলো ব্যবহার করেন সেগুলো যদি এক ক্লাসে একসাথে পাওয়া যেত খুব ভালো হতো। ঠিক এজন্যই আমার আজকের প্ল্যান হচ্ছে বাংলা থেকে ইংরেজি অনুবাদ কিংবা ট্রান্সলেশন করার জন্য যে ধরনের কলাকৌশলগুলো ব্যবহার করা হয় সব থাকবে আজকের এই ক্লাসে। আপনি যদি পুরো ক্লাসটা মনোযোগ দিয়ে করেন তাহলে আপনার পক্ষে এই কলাকৌশল বা স্ট্র্যাটেজিসগুলো শেখা সম্ভব ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হলো তাহলে আমরা এই ক্লাসে কি শিখব? আমরা এই ক্লাসে শিখব টেন্স, যে 12টা টেন্স আমরা ব্যবহার করি। প্রেজেন্ট টেন্স 4টা আছে, পাস্ট টেন্স 4টা, ফিউচার টেন্স কি 4টা, মানে কি ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এই 12টা টেন্সের মধ্যে গুরুত্বপূর্ণ টেন্স যেগুলো আমরা ফ্রিকোয়েন্টলি ব্যবহার করি সেগুলোর ব্যবহার আমরা শিখব। আমরা কিভাবে পেসিভ ভয়েসকে ট্রান্সলেট করব সেটা আমরা শিখব। আমরা কানেক্টরসের প্রয়োগ শিখব এবং আজকের এই ক্লাসে আমরা শিখব কিভাবে আমরা ফ্রেজ ব্যবহার করব সেন্টেন্সে, লাইক অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, নাউন ফ্রেজ আমরা কেমনে ব্যবহার করব। এই টেন্স, পেসিভ ভয়েস, কানেক্টরস, ফ্রেজ এগুলোর শেখার উপায়, প্রয়োগ করার পদ্ধতি এবং অন্যান্য সব কলাকৌশল নিয়ে আজকের এই ক্লাস দ্য আর্ট অফ ট্রান্সলেশন, সকল কৌশল এক ক্লাসে। যাই হোক, তাহলে এবার শুরু করা যাক। এইখানে আমরা যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছি, গণতন্ত্র ও সুশাসন রাষ্ট্র পরিচালনার প্রত্যক্ষ ও পরোক্ষ শাসন কার্যাবলীতে প্রতিটি নাগরিকের অংশগ্রহণকে নিশ্চিত করে। এই যে বিশাল বড় বাক্য, একদমই পেইন নেবেন না। একটা বাংলা বাক্যকে ইংরেজিতে অনুবাদ করতে গেলে আমরা সবার আগে বাক্যের ভার্ব খুঁজে বের করব। ভার্ব খুঁজে পেলে আপনি সাবজেক্ট পাবেন, আপনি অবজেক্ট পাবেন। সবার আগে আমাদেরকে ভার্ব খুঁজতে হবে। তাহলে এখানে ভার্ব কোনটা দেখেন তো, এখানে বাক্যের ভার্ব কোনটা? এখানে ভার্ব হলো নিশ্চিত করে। এবার ছোট্ট করে ভার্বকে আপনি প্রশ্ন করবেন। আপনারা হয়তো জানেন একটা ভার্বকে কে অথবা কারা দ্বারা প্রশ্ন করলে উত্তর হিসেবে আমরা পাই বাক্যের সাবজেক্ট। কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর হিসেবে আমরা পাই বাক্যের কি অবজেক্ট। মানে এই খুচরা বিষয়গুলো আপনাকে খাতায় নোট করে রাখতে হবে। আমি জানি এগুলো নোট করতে আপনার ইচ্ছা করবে, মনে হবে যে আমি পারি তো, পরে সাবজেক্ট আর অবজেক্টকে গুলাই ফেলবেন। সুতরাং লিখে রাখেন, ভালো হবে। তাহলে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে সাবজেক্ট পাওয়া যায়, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে অবজেক্ট পাওয়া যায়। তাহলে আমার এখানে ভার্ব কোনটা? আমার এখানে ভার্ব হলো নিশ্চিত করে। তো আমি যদি ভার্বকে প্রশ্ন করি যে কাকে নিশ্চিত করে বা কোন জিনিসটাকে নিশ্চিত করে বা কি নিশ্চিত করে, উত্তর আসে কি বলেন? উত্তর আসে প্রতিটি নাগরিকের অংশগ্রহণকে নিশ্চিত করে। ও, তার মানে এটা হচ্ছে বাক্যের কি অবজেক্ট, এটা হলো অবজেক্ট। তাহলে আমরা ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যা পাই সেটা হলো অবজেক্ট। এবার যদি আমি প্রশ্ন করি কে নিশ্চিত করে, হ্যাঁ এই জিনিসটা নিশ্চিত করে মানলাম, বাট এই জিনিসটাকে কে নিশ্চিত করে? উত্তর হলো গণতন্ত্র ও সুশাসন। তার মানে এটা হলো আমার বাক্যের কি সাবজেক্ট। সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম, অবজেক্ট পেলাম। যারা এখনো বোঝেন নাই মনোযোগ দিবেন। আমার ভার্ব হলো নিশ্চিত করে। আমি যদি বলি যে কাকে নিশ্চিত করে, তাহলে উত্তর আসে প্রতিটি নাগরিকের অংশগ্রহণকে নিশ্চিত করে। এই কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। এখন যদি আমি প্রশ্ন করি যে নাগরিকের অংশগ্রহণকে নিশ্চিত করার কাজটা কে করে, উত্তর হলো গণতন্ত্র সুশাসন। তার মানে বাক্যের কি সাবজেক্ট। সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম, অবজেক্ট পেলাম। এখন আমার দেখার বিষয় এটা কোন টেন্স। আপনারা জানেন যা চিরন্তন সত্য কিংবা যা নিয়মিত ঘটনা সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আচ্ছা, এছাড়াও আমরা জানি যদি কোনো বাংলা ক্রিয়ার শেষে এ অন্তস্থ অ, দন্ত ন, ই, ও যুক্ত থাকে আমরা ধরে নেই সেটা কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ওকে, তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে ইংলিশে অনুবাদ করার জন্য আমাদের স্ট্রাকচার কি? যদি বাক্যটা অ্যাক্টিভ ভয়েস হয় তাহলে তো আগে সাবজেক্ট নেবেন, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, এরপর অবজেক্ট বা কমপ্লিমেন্ট যে কেউ হতে পারে। আর যদি বাক্যটি পেসিভ ভয়েস হয় তাহলে শুরুতে আপনাকে অবজেক্ট নিতে হবে, তারপর বি ভার্ব হিসেবে আপনাকে অ্যাম, ইজ, আর নিতে হবে, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। বাইটাই পরের হিসাব। তাহলে আমার যেহেতু বাক্যটা সাবজেক্ট দিয়ে শুরু, যখন সেন্টেন্সটা সাবজেক্ট দিয়ে শুরু হবে আপনি নিশ্চিত হবেন সেটা অ্যাক্টিভ ভয়েস। এটা অ্যাক্টিভ ভয়েস, কারণ সাবজেক্ট আছে এখানে যে গণতন্ত্র সুশাসন এই জিনিসটাকে নিশ্চিত করে, এটা অ্যাক্টিভ ভয়েস।
এখন যদি আমি বাক্যটা বলতাম এভাবে যে প্রতিটি নাগরিকের অংশগ্রহণকে নিশ্চিত করা হয়, তখন মনে হতো কারো দ্বারা করা হয়, তখন হয়ে যেত কি পেসিভ ভয়েস। তাহলে যখন সাবজেক্ট দিয়ে বাক্য শুরু হচ্ছে বুঝে নেবেন এটা অ্যাক্টিভ ভয়েস, আর যখন কারো প্রভাবে কারো দ্বারা কাজ করা হবে সেটা পেসিভ ভয়েস। তাহলে আমরা বুঝলাম এটা প্রেজেন্ট ডেফিনিট টেন্স, আমরা বুঝলাম এটা অ্যাক্টিভ ভয়েস, আমরা বুঝলাম এটা ভার্ব, এটা সাবজেক্ট, এটা অবজেক্ট। তাহলে ভাই আর লিখতে বাধাটা কোথায়? আমরা এখন ট্রান্সলেট করে ফেলি, শুরু করা যাক। আমার সাবজেক্ট হচ্ছে গণতন্ত্র ও সুশাসন, তো আমি গণতন্ত্রের জন্য লিখলাম ডেমোক্রেসি, ডেমোক্রেসি, অ্যান্ড সুশাসনের জন্য আমি লিখলাম গুড গভর্নেন্স, গুড গভর্নেন্স, গণতন্ত্র ও সুশাসন। এবার আমার ভার্বটা কি যেন ছিল? নিশ্চিত করে। আচ্ছা, নিশ্চিত করার ইংলিশ যেন কি ছিল? এনশিওর। সো আমি লিখে দিলাম যে এনশিওর, এনশিওর, নিশ্চিত করে। এখানে সাবজেক্টের এখানে যেহেতু দুইটা নাউন, তাই নাউনটা প্লুরাল, তাই ভার্বের সাথে আর এস যুক্ত করা যাবে না। ওকে, নিশ্চিত করে। এবার সে অবজেক্ট কাকে নিশ্চিত করে বা কি নিশ্চিত করে? উত্তর হলো প্রতিটি নাগরিকের অংশগ্রহণকে। আচ্ছা, লক্ষ্য করেন এরকম যখন কয়েকটা শব্দ মিলে একটা অবজেক্ট পাবেন বা কয়েকটা শব্দ মিলে বাক্যের একটা সাবজেক্ট পাবেন, সেটা কিন্তু একটা ফ্রেজ হবে। কোন ফ্রেজ ডাজন্ট ম্যাটার, নাউন ফ্রেজ হোক, অ্যাডজেক্টিভ ফ্রেজ হোক, আর ভার্ব ফ্রেজ হোক, আর অ্যাডভার্ব ফ্রেজ হোক। আমার কথা হলো যখনই কয়েকটা শব্দ মিলে বাক্যের একটা পার্ট বা একটা অংশ হবে সেটা কাইন্ড অফ ফ্রেজ। আর যে কোনো বাংলা ফ্রেজকে অনুবাদ করতে হয় পেছন দিক থেকে। তাহলে আমার ইংলিশটা হবে অনেকটা এরকম ভাবে যে অংশগ্রহণ, দা অংশগ্রহণ অব প্রতিটি নাগরিক, এইভাবে আপনাকে লিখতে হবে। সো আমি লিখে দিলাম দা পার্টিসিপেশন, দা পার্টিসিপেশন। আচ্ছা, এবার এই রয়ের জন্য আমি কি দিব? অব। এবার প্রতিটি নাগরিক আমি লিখব কি? এভরি সিটিজেন, পার্টিসিপেশন অফ এভরি সিটিজেন। এখন আপনার সাদা মনে কাদা নেই, প্রশ্ন আসতে পারে যে এখানে দা হলো কেন? ভাই, এখানে কার অংশগ্রহণ সেটা সুস্পষ্ট করে বলা আছে, নির্দিষ্ট হয়ে গেছে, তাহলে আপনি দা দিবেন না কেন? দা পার্টিসিপেশন অফ এভরি সিটিজেন। তাহলে আমার সাবজেক্ট হলো, সাবজেক্ট হয়ে গেল, আমার সাবজেক্টকে এই ডেমোক্রেসি অ্যান্ড গুড গভর্নেন্স, এটা হলো আমার বাক্যের সাবজেক্ট। আমার ভার্বকে এনশিওর, আমার অবজেক্টকে দ্য পার্টিসিপেশন অফ এভরি সিটিজেন। সাবজেক্ট ভার্ব অবজেক্ট যখন আপনার লেখালেখি শেষ, এরপর বাক্যের বাকি যে অংশটুকু থাকে সেটাকে আপনি অনুবাদ করবেন। ওইটার নাম অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ রিজন, যদি আপনি এটা নাও জানেন, নো প্রবলেম, আপনার না জানার দরকার নেই। আপনার কাজ সাবজেক্ট ভার্ব অবজেক্ট বা বাক্যের মৌলিক অংশ নেওয়ার পর বাকি যা কিছু থাকবে সেটাকে আপনি পেছন দিক থেকে ধরে একটা 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 করে অনুবাদ করে দিবেন। কথা শেষ। তাহলে আমার পেছনের শব্দটা কি? যে কার্যাবলী। আচ্ছা, কোন কার্যাবলী? শাসন কার্যাবলী। আচ্ছা, এবার শাসনটা কেমন? প্রত্যক্ষ ও পরোক্ষ। তার মানে এই প্রত্যক্ষ আর পরোক্ষ এই দুইটা হচ্ছে একটা বিশেষণ। আমরা পেছন থেকে যে কোনো ফ্রেজকে অনুবাদ করব, যে কোনো অতিরিক্ত অংশকে পেছন থেকে অনুবাদ করব, তবে একটু মাথায় রাখতে হবে যদি নাউনের আগে এরকম বিশেষণ থাকে বা অ্যাডজেক্টিভ থাকে, অ্যাডজেক্টিভগুলো আগে লিখে তারপর আপনার নাউনটা লিখতে হবে। আচ্ছা, তাহলে আমাকে লিখতে হবে যে ইন, কারণ ওইখানে ভূমিকা রাখবে ইন দা, প্রত্যক্ষ বলতে কি? ডাইরেক্ট, পরোক্ষ কি? ইনডাইরেক্ট, ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট। এবার শাসন, গভর্নিং লেখা যায়, অ্যাডমিনিস্ট্রেটিভও লেখা যায়, প্রশাসনিক আর শাসন একই কথা, অ্যাডমিনিস্ট্রেটিভ, অ্যাডমিনিস্ট্রেটিভ। এবার কার্যাবলীর ইংলিশ কি যেন? অ্যাক্টিভিটিস, অ্যাক্টিভিটিস। এবার রাষ্ট্র পরিচালনা, র র র র র, এই যে র, র এর ইংলিশ কি? অব, অব। পরিচালনার ইংলিশ কি? ডাইরেক্ট বা গভর্ন। তো আমি এখানে লিখবো গভর্নিং। এন্ড প্রশ্ন হলো গভর্ন মানেই পরিচালনা করা, আপনি গভর্নিং কেন লিখবেন? এই যে একটা প্রেপোজিশন আছে অব, টু বাদে অন্য প্রেপোজিশনের পর ভার্ব থাকলে আইএনজি হয়, তাই গভর্নিং। এবার রাষ্ট্রের জন্য কি? দা স্টেট।
যারা এখনো বুঝেন নাই তারা ঠান্ডা মাথায় আরেকবার বুঝেন। আমার এই বাক্যের সাবজেক্টকে গণতন্ত্র সুশাসন, তার ইংলিশ লিখছি ডেমোক্রেসি অ্যান্ড গুড গভর্নেন্স। ভার্ব কোনটা? নিশ্চিত করে, এনশিওর। অবজেক্ট কাকে নিশ্চিত করে? প্রতিটি নাগরিকের অংশগ্রহণকে। অবজেক্টটা এরকম একটা কয়েকটা শব্দ মিলে অবজেক্ট হলে একটা ফ্রেজ হয়, তাকে পেছন থেকে অনুবাদ করতে হয়। তাই আমি আগে অংশগ্রহণ ইংলিশ লিখেছি দ্য পার্টিসিপেশন, তারপর রয়ের ইংলিশ লিখেছি অব, তারপর প্রতিটি নাগরিক এভরি সিটিজেন। সাবজেক্ট ভার্ব অবজেক্ট নেওয়া শেষ করার পর বাকি যে অবশিষ্ট অংশটুকু থাকে তাকে পেছন দিক থেকে অনুবাদ করব। তো পেছনের পার্টটা হলো প্রত্যক্ষ ও পরোক্ষ শাসন কার্যাবলী। তার ইংলিশ লিখেছি ইন দ্য ডাইরেক্ট মানে প্রত্যক্ষ, অ্যান্ড ইনডাইরেক্ট পরোক্ষ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্টিভিটিস। আচ্ছা, তারপরে রয়ের জন্য কি লিখছি? অব। এবার রাষ্ট্র পরিচালনার জন্য লিখছি গভর্নিং দ্য স্টেট। সুন্দর একটা বাক্য হয়ে গেল। ডেমোক্রেসি অ্যান্ড গুড গভর্নেন্স এনশিওর দ্য পার্টিসিপেশন অফ এভরি সিটিজেন in the direct and indirect administrative activities of governing the state. এবার আমাদের দ্বিতীয় বাক্য চলে আসলো। দ্বিতীয় বাক্যে বলা আছে সুশাসন প্রতিষ্ঠার দ্বারাই সর্বজনীন ভোটাধিকারকে সুরক্ষিত রাখা হয়। সবার আগে বাংলাদেশ, হ্যাঁ, কিন্তু আমরা অনুবাদের ক্ষেত্রে সবার আগে ভার্বকে খুঁজে বের করব। এইখানে ভার্বটা হলো সুরক্ষিত রাখা হয়। এবার আগের মতো সাদা মনে ভার্বকে প্রশ্ন করব কি বা কাকে দিয়ে। প্রশ্ন করি কি সুরক্ষিত রাখা হয়? উত্তর হলো সর্বজনীন ভোটাধিকারকে। কাকে সুরক্ষিত রাখা হয়? সর্বজনীন ভোটাধিকারকে। এই যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে কি পাওয়া যায়? অবজেক্ট পাওয়া যায়। এটা অবজেক্ট। যতক্ষণ না আপনি এই সূত্রটা লিখে রাখবেন একবার খাতায় যে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট আর কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট, যতক্ষণ না এটা খাতায় লিখে রাখবেন একবার, ততক্ষণ পর্যন্ত আপনার এটা এলোমেলো লাগবে লাগবে এবং লাগবে। খুব দেখে মনে হয় সহজ, বাট কনফিউশন ক্রিয়েট করে। যে কাজটা করবে সে সাবজেক্ট। এই জন্য বলছি ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে অবজেক্ট পাওয়া যায়। তাহলে কাকে সুরক্ষিত রাখা হয়? সর্বজনীন ভোটাধিকারকে। তার মানে এটা আমার বাক্যের অবজেক্ট। এখন যদি আমি প্রশ্ন করি যে ভোটাধিকারকে কে সুরক্ষিত রাখে, কে কে রাখে ভাই, কে রাখে সুরক্ষিত, সেটা কি আছে এখানে? আছে? নেই। তার মানে সাবজেক্ট এখানে নেই। ইন দিস সেন্টেন্স সাবজেক্ট ইজ অ্যাবসেন্ট। সাবজেক্ট এখানে নেই। ওকে, নাই, সমস্যা নেই। তাহলে আমার এখন তিনটা বিষয় খেয়াল করতে হবে। একটা হলো টেন্স, এটা কোন টেন্স। তারপর আমাকে দেখতে হবে এটা অ্যাক্টিভ নাকি পেসিভ। এরপর আমাকে অনুবাদ করা শুরু করতে হবে। তিনটা বিষয় সবসময় খেয়াল করবেন, কোন টেন্স, তারপর অ্যাক্টিভ নাকি পেসিভ, তারপর লেখা শুরু করবেন। তাহলে আমরা দেখতেছি এখানে ক্রিয়ার সাথে সুরক্ষিত রাখা হয়। ঘটনা সত্য তো, সর্বজনীন ভোটাধিকারকে সুরক্ষিত রাখা হয়, এটার দ্বারা কথা তো সত্য। যা সত্য তা প্রেজেন্ট ডেফিনিট টেন্স। এখন দেখার বিষয়টা অ্যাক্টিভ নাকি পেসিভ। এখানে যদি বলতো যে আমাদের রহিমউদ্দিন পাটোয়ারি ভোটাধিকারকে সুরক্ষিত রাখে, তাহলে আমি বলতাম হ্যাঁ অ্যাক্টিভ ভয়েস। কে রাখে এটা তো বলে নাই। সাবজেক্ট যখন উপস্থিত নেই, বুঝতেই পারতেছেন এটা পেসিভ। সুরক্ষিত রাখা হয় মানে বাই সামওয়ান, তার মানে এটা পেসিভ। একটু আগে আমরা কি শিখলাম? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের পেসিভ ভয়েসের স্ট্রাকচার ছিল আগে অবজেক্ট, তারপর বি ভার্ব হিসেবে কি অ্যামিজার, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। সঙ্গে সঙ্গে যারা এগুলো নোট করবে না তাদের বুঝতে কষ্ট হবে। আচ্ছা, তাহলে আমরা অবজেক্ট পেয়েছি। আমি আগে অবজেক্ট দিয়ে বাক্য শুরু করি, আমার পেসিভ ভয়েস যেহেতু। তাহলে আমার অবজেক্টটা হলো সর্বজনীন ভোটাধিকার। তাহলে সর্বজনীন ভোটাধিকারের ইংলিশ কি হবে যেন? ইউনিভার্সাল। কি হবে? ইউনিভার্সাল, সর্বজনীন। সাফরেজ মানে কি? ভোটাধিকার। ধরো জানা নাই তোমার যে ভোটাধিকারের ইংলিশ সাফরেজ, সে তুমি এখনই খাতায় নোট করো, সয়াকারে সাফরেজ মানে ভয়াকারে ভোটাধিকার, তুমি শিখে রাখো। তাহলে আজকের এই ওয়ার্ডটা নতুন, কালকে তোমার কাছে এটা পুরাতন হয়ে যাবে। কিন্তু সমস্যা হলো আমরা আলসেমি করি, আমরা লিখতে চাই না। অনলাইন ক্লাসে শুধু আমরা চোখ খুলে দেখতে চাই, হেডফোন কানে দিয়ে শুনতে চাই, কিন্তু লিখতে চাই না। শিখবা কেমনে? এটাই বাস্তব। হা হা হা। তাহলে ইউনিভার্সাল সাফরেজ, সর্বজনীন ভোটাধিকার, অবজেক্ট নিলাম। প্যাসিভ ভয়েস করতে গেলে অবজেক্টের পর কি হবে? অ্যামিজার হবে। তাহলে এখানে যেহেতু এটা সিঙ্গুলার নাম্বার, আমি কি নিব? ইজ। এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল সুরক্ষিত রাখার ইংরেজি যেন কি ভাই? প্রোটেক্ট, রাইট। তাহলে আমি এখানে লিখব প্রোটেক্টেড, সুরক্ষিত রাখা হয়। ব্যাস। লক্ষ্য করে দেখবেন এইটুকু হচ্ছে আমার বাক্যের মূল অংশ। আসল কথা, আসল কথা কি? যে সর্বজনীন ভোটাধিকারকে সুরক্ষিত রাখা হয়। এই আসল কথাটাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ। স্যার আসল কথা বুঝবো কেমনে? আজকের ক্লাস করতে করতেই তুমি বুঝে যাবে আসল কথা কারে বলে।
যেটা বাক্যের মেইন মেসেজ সেটাই আসল কথা। এখন নকল কথা কোনটা, মানে বাড়তি কথা কোনটা? বাড়তি কথা হচ্ছে এইটা, সুশাসন প্রতিষ্ঠার দ্বারা। তাহলে সার্বজনীন ভোটাধিকারকে সুরক্ষিত রাখা হয় কিভাবে? সুশাসন প্রতিষ্ঠার দ্বারা। তো আমি বলছিলাম বাক্যের প্রিন্সিপাল ক্লোজ লেখার পর বাকি যে অবশিষ্ট অংশটুকু থাকে তাকে লিখতে হবে কোন দিক থেকে? পেছন দিক থেকে। তো ভাইয়া দ্বারার ইংলিশ কি? দ্বারার ইংলিশ কি? বাই, বাই, বাই বা দ্বারা বা উইথ লিখতে পারি। তাহলে আমি লিখতে পারি যে উইথ। আচ্ছা, এবার কিসের দ্বারা? প্রতিষ্ঠা, বায়ও লিখতে পারি এখানে। এবার প্রতিষ্ঠার ইংলিশ কি? স্টাবলিশ। তাহলে আমি লিখব দা স্টাবলিশমেন্ট। প্রশ্ন হলো আমি দা কেন দিলাম আর স্টাবলিশমেন্ট কেন লিখলাম? প্রথমত বাই একটা প্রেপোজিশন, আর প্রেপোজিশনের পরে একটা নাউন দরকার। প্রেপোজিশনের পরে একটা কি দরকার? প্রেপোজিশনের পরে একটা নাউন দরকার। এখন এস্টাবলিশ এর নাউন হচ্ছে স্টাবলিশমেন্ট, তাই দিলাম বাই দা স্টাবলিশমেন্ট। আচ্ছা, এবার র, এবার লিখলাম অব, কিসের প্রতিষ্ঠা? সুশাসন। তাহলে আমি লিখলাম গুড গভর্নেন্স। সুন্দর একটা সেন্টেন্স হয়ে গেল না? ইউনিভার্সাল সাফরেজ ইজ প্রটেক্টেড বাই দ্য এস্টাবলিশমেন্ট অফ গুড গভর্নেন্স। সুশাসন প্রতিষ্ঠার দ্বারা সার্বজনীন ভোটাধিকারকে সুরক্ষিত রাখা হয়। তাহলে তিনটা জিনিস, প্রথমে দেখতে হবে কোন টেন্স, তারপর বুঝতে হবে অ্যাক্টিভ নাকি পেসিভ, এরপর কলম দিয়ে লেখা শুরু করতে হবে, তাহলে ট্রান্সলেশন ইজি মনে হবে। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। যারা ভাবতেছেন যে সামনে বিসিএস লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন, বিসিএস লিখিত পরীক্ষায় সবচেয়ে বড় বাধার মধ্যে একটা বাধা হলো ইংলিশ প্রিপারেশন। যারা চাচ্ছেন স্মুথলি রিটেন ইংলিশ প্রিপারেশন নেবেন, তারা কিন্তু চাইলেই আমাদের ইংলিশ প্রিপারেশন কোর্সে ভর্তি হতে পারেন, রিটেন ইংলিশ কোর্সে ভর্তি হতেই পারেন। ভর্তি হওয়ার জন্য খুব সহজ কাজ, এই যে হটলাইন, এখানে আপনারা ফোন করে বা হোয়াটসঅ্যাপে নক করে ডিটেলস জেনে নেবেন। পরবর্তী বাক্য কি বলা আছে? জাতীয় নির্বাচন পরবর্তী রাজনৈতিক সংস্কারের এই কঠিন সন্ধিক্ষণে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ধারণাকে জনপ্রিয় করা হচ্ছে। আসলেই তো। তাহলে আমাকে এটা অনুবাদ করতে হবে। সবার আগে আমরা খুঁজবো ভার্ব কোনটা। এখানে ভার্ব কোনটা? জনপ্রিয় করা হচ্ছে। এবার আমি ভার্বকে প্রশ্ন করব কাকে জনপ্রিয় করা হচ্ছে? উত্তর হলো দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ধারণাকে। তার মানে এটা বাক্যের অবজেক্ট। একটা ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর হিসেবে যা পাই সেটা বাক্যের অবজেক্ট। এবার যদি প্রশ্ন করি যে এই যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ধারণাকে জনপ্রিয় করা হচ্ছে, কে করতেছে জনপ্রিয়? কে কে করতেছে? সেটা কি উল্লেখ আছে এখানে? নেই। দ্যাট মিনস there is no subject in the sentence, and when there is no subject in the sentence, that is kind of passive voice. এটা এক ধরনের পেসিভ ভয়েস। সাবজেক্ট এখানে অ্যাবসেন্ট, কারো দ্বারা কাজটা করা হচ্ছে, আমরা পেসিভ ভয়েস। আচ্ছা, তাহলে আমরা তিনটা জিনিস জানবো, কোন টেন্স, অ্যাক্টিভ নাকি পেসিভ। তাহলে আমরা প্রথমত বুঝলাম এটা পেসিভ ভয়েস। এখন আসি আমরা কোন টেন্স। ও, আপনি ভাবতেছেন যে এগুলো কি? আরে ভাই, এগুলো নিয়ে তো আপনাকে আমি ভাবতে না করছি না, একবার বলছি না যে আপনি সবকিছু নিয়ে ভাববেন না। আপনার কাজ হলো ভার্ব, অবজেক্ট, সাবজেক্ট খুঁজে বের করা। আপনি ভার্ব পেয়েছেন, অবজেক্ট পেয়েছেন, বাক্য জুড়ে সাবজেক্টই নাই, আপনার কি দোষ? আমারই বা কি দোষ? নেই। তাহলে যে নেই তার জন্য চিন্তা করতে কোনো লাভ নাই, যে আছে তাকে নিয়ে দেশ চালাতে হবে। তাহলে ভার্ব হলো, অবজেক্ট হলো। এবার দেখবো কোন টেন্স। এখানে বলছে জনপ্রিয় করা হচ্ছে, তার মানে বর্তমানের চলমান ঘটনা। সো বর্তমানের যদি চলমান ঘটনা বোঝায় সেটাকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই নোটগুলো আপনাকে রাখতে হবে, সেটাকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আজকের পুরো ক্লাসে টেন্সও শিখবো, ভয়েসও শিখবো, অনুবাদও শিখবো ইনশাআল্লাহ। বর্তমানের চলমান ঘটনা বুঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। স্ট্রাকচার হবে, যদি বাক্যখানা অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে আমরা আগে সাবজেক্ট নিব, তারপরে আমরা এম ইজ আর নিব, তারপর তো আমরা ভার্বের সাথে আইএনজি নিব, প্রয়োজন হলে তো আমরা অবজেক্ট নিবই। আর যদি বাক্যখানা পেসিভ ভয়েসে থাকে তাহলে আপনাকে শুরু করতে হবে অবজেক্ট দ্বারা, তারপর আপনাকে লিখতে হবে এম বিং অথবা ইজ বিং অথবা আর বিং, আপনি প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন। এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে
এই বাক্যে বলা হয়েছে জনপ্রিয় করা হচ্ছে, তার মানে কাজটা চলমান, আর বর্তমানে চলমান ঘটনা বুঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এরপরে আমরা বুঝলাম এখানে সাবজেক্ট কর্তাবাবু তো নেই, তার মানে এটা অ্যাক্টিভ ভয়েস না, এটা হলো প্যাসিভ ভয়েস, জনপ্রিয় করা হচ্ছে কারো দ্বারা। তার মানে আমাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারকে স্মরণ করে করে এটা অনুবাদ করতে হবে। এবার যদি আমার জানা থাকে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস মানে আমাকে বাক্য শুরু করতে হবে কি দ্বারা? অবজেক্ট দ্বারা। ঠিক আছে, আমি অবজেক্ট দিয়ে শুরু করব। অবজেক্ট কোনটা যেন? দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ধারণা। ওরে বাবা, অবজেক্ট তো সাইজে বড়। কথা ছিল যা কিছু সাইজে বড়, যা কিছু দৈর্ঘ্যে বড়, পেছন থেকে অনুবাদ করো। মানে কয়েকটা শব্দ মিলে একটা অবজেক্ট হয়েছে, কয়েকটা শব্দ মিলে একটা সাবজেক্ট হয়েছে, সেটা একটা ফ্রেজ। আর এই ধরনের বাংলা ফ্রেজকে অনুবাদ করতে হয় পেছন দিক থেকে। তার মানে আগে ধারণার ইংলিশ, তারপর দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ। তাহলে ধারণার ইংলিশ কি যেন? আইডিয়া, কনসেপ্ট, তাই তো? আচ্ছা ধরেন লিখলাম দ্য কনসেপ্ট, দ্য কনসেপ্ট। ওকে, এবার এই যে র র র র এর ইংলিশ কি? অব, অব। এবার সংসদ, সংসদটা যেন কেমন? দ্বিকক্ষ বিশিষ্ট, বাইক্যামেরাল। লিখলাম অব দ্য বাইক্যামেরাল পার্লামেন্ট, পার্লামেন্ট। ধরেন একজনের জানা নেই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার বা সংসদের ইংলিশ কি হবে, তাহলে সে শিখে নিবে যে বাই ক্যামেরাল পার্লামেন্ট মানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বা সংসদ, শিখে নেবে। এখন যদি কেউ বলে স্যার আমি ভোকাবুলারি পারি না, ভাই ওরে কি সম্ভব শেখানো? ভাই তুই পারিস না, শিখে নে, হতাশ হবি না। বড় ভাই হিসেবে এটা পরামর্শ শুধু ছোট ভাইদেরকে, যারা আমার থেকেও অনেক সিনিয়র সেই মুরব্বীদের জন্য আপাতত পরামর্শ আমি নাই দিলাম। দ্য কনসেপ্ট অফ দ্য বাইক্যামেরাল পার্লামেন্ট, তার মানে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ধারণা। এটা বাক্যের কি ছিল যেন? মনে আছে? ভুলে গেছো? এটা অবজেক্ট। কেমনে বুঝলাম? ভার্ব ছিল জনপ্রিয় করা হচ্ছে, ভার্বকে প্রশ্ন করো কাকে জনপ্রিয় করা হচ্ছে? উত্তর দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ধারণাকে। এই যে কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যা পাওয়া যায় সেটা বাক্যের অবজেক্ট, তার মানে এটা অবজেক্ট। এখন যেহেতু এটা প্যাসিভ ভয়েস, তোমার অবজেক্ট দিয়ে শুরু করতে হবে, কারণ অবজেক্টটা সাইজ বড়, সাইজ বড় হলে পেছন থেকে করতে হয়। এই জন্য পেছনের শব্দটা কি? ধারণা। তো আমরা দ্য কনসেপ্ট, এই রয়ের ইংলিশ অব, তারপর দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ দ্য বাইক্যামেরাল পার্লামেন্ট। ক্লিয়ার? এবার তোমরা জানো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ হচ্ছে জনপ্রিয় করা হচ্ছে, চলমান। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস, তার মানে আমাকে অবজেক্টের পরে অ্যাম বিং, ইজ বিং, আর বিং নিতে হবে। তাহলে আমি এখানে নিব ইজ বিং। প্রশ্ন হলো যে আপনি কি বুঝে ইজ বিং নিলেন? একটা অবজেক্ট বা সাবজেক্ট যত বড় হোক না কেন, প্রথম নাউনটাই হচ্ছে তোমার হেড ওয়ার্ড, আসল নাউন। প্রথম নাউন যদি সিঙ্গুলার হয় তার ভার্ব সিঙ্গুলার হবে, প্রথম নাউনটা যদি প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল। ওকে, তাহলে ইজ বিং। এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, জনপ্রিয় করার ইংলিশ কি যেন? পপুলারাইজ, তাই না? তাহলে আমি লিখবো পপুলারাইজ, জনপ্রিয় করা হচ্ছে। আচ্ছা, তাহলে আমার প্যাসিভ ভয়েস করার জন্য অবজেক্ট পাইলাম, বি ভার্ব পাইলাম, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল পেলাম। তার মানে আমার বাক্যের মূল কথা, প্রিন্সিপাল ক্লোজ লেখা শেষ। এটাই মূল কথা ছিল যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ধারণাকে জনপ্রিয় করা হচ্ছে। কথা ছিল এই বাক্যের মূল অংশটুকু লেখার পর বাদ বাকি যে অংশটুকু থাকে সেটাকে পেছন দিক থেকে ধরে অনুবাদ করতে হবে। তাহলে বাকি কি আছে? তার মানে এটা অতিরিক্ত অংশ, এই কঠিন সন্ধিক্ষণে এটা একটা সময়। তাহলে আমি লিখলাম অ্যাট দিস ক্রিটিক্যাল, অ্যাট দিস ক্রিটিক্যাল টাইম বা ক্রিটিক্যাল মোমেন্ট বা ক্রিটিক্যাল জাংচার। কঠিন সন্ধিক্ষণ বা কঠিন সময় বুঝালে আমরা ক্রিটিক্যাল জাংচার বলতে পারি, জানা না থাকলে শিখে নাও। কঠিন সন্ধিক্ষণ হলো। এবার এই যে র র র পেছন দিকে আসবো না, র এর ইংলিশ কি? অব। এবার রাজনৈতিক সংস্কার, তাহলে লিখলাম যে পলিটিক্যাল, অব পলিটিক্যাল মানে কি? রাজনৈতিক সংস্কার, রিফরমেশন, রিফরমেশন। এবার পরবর্তী, তার মানে কি? আফটার। এবার জাতীয় নির্বাচন, দ্য ন্যাশনাল
ইলেকশন, ইলেকশন অতিরিক্ত অংশ, কোনো প্যারা নাই, জাস্ট পেছন থেকে ধরে ধরে অনুবাদ করব। তাহলে আমার পুরো বাক্যটা কি হলো? দ্য কনসেপ্ট অফ দ্য bicameral parliament is being popularized at this critical juncture of political reformation after the national election. এবার ছোট্ট একটু কথা আছে আমার, কথাটা কি একটু শোনো। এই যে বাংলা বাক্যটা শুরু হয়েছিল কি সাবজেক্ট দ্বারা? না, শুরু হয়েছিল একটা অতিরিক্ত অংশ বা একটা অ্যাডভার্বিয়াল বা অ্যাডভার্ব অফ টাইম দ্বারা। সোজা কথা একটা অতিরিক্ত অংশ দ্বারা বাক্য শুরু হয়েছিল। আমরা চেষ্টা করব যদি বাংলা বাক্যটাই সাবজেক্ট দ্বারা শুরু হয়, আমরাও ইংরেজি বাক্য সাবজেক্ট দিয়ে শুরু করব। যদি বাংলা বাক্যটা অতিরিক্ত অংশ দ্বারা শুরু হয়, আমরাও চেষ্টা করব সেই অতিরিক্ত অংশটাকে বাক্যের শুরুতে রাখার। তার মানে আমি বলতে চাচ্ছি এই অতিরিক্ত অংশটা যদি আমি এইখানে লিখে একটা কমা চিহ্ন দিয়ে বাক্যটা লিখি তাহলে খুব ভালো শোনায়। মানে যদি আমি শুরুতেই লিখি at this critical juncture of political reformation after the national election, কমা চিহ্ন দিয়ে the concept of the bicameral parliament is being popularized, তাহলে সেন্টেন্সটা একটা ওয়াও সেন্টেন্স হয়ে যায়। তাহলে কি এটা ভুল? একদমই না রে ভাই, ভুল তো না, ঠিকই আছে। বাট আমি তোমারে বুঝাইতে চাইছি যদি দেখো বাংলা বাক্যে অতিরিক্ত অংশ, যেটা তোমরা কও অ্যাডভার্ব অফ টাইম, ম্যানার, প্লেস, ঘোড়ার ডিম, হ্যান ত্যান, এটা আমি এক কথায় বলি অতিরিক্ত অংশ। এই অতিরিক্ত অংশটা দিয়ে যদি বাক্য শুরু হয় তাহলে তোমরাও চেষ্টা করো অতিরিক্ত অংশটাকে পেছন দিক থেকে অনুবাদ করবা বা সেটাকে বাক্যের শুরুতেই রাখবা। তাতে বাক্যের অর্থের যে সৌন্দর্য, মান সম্মান, ইজ্জত, এটা রক্ষা পাবে। এবারের বাক্যটা একটু লং, বাট লং সেন্টেন্স হয়ে গেছে, বাট ভয় পাওয়ার কিছু নেই। বাক্যটা আমরা পড়ে দেখি কি বলা আছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে সংখ্যাগরিষ্ঠ আসনের ভিত্তিতে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়েছে। কোনো ব্যাপার না, এইখানে সব ওয়ার্ড নিয়ে আপনার ভাবার দরকার নেই। আপনার কাজ আগে ভার্ব খুঁজতে হবে। মানে আপনাকে মনে মনে বলতে হবে উই আর লুকিং ফর দ্য ভার্ব, উই আর লুকিং ফর দ্য ভার্ব, উই আর লুকিং ফর দ্য সাবজেক্ট, উই আর লুকিং ফর দ্য অবজেক্ট। তারপর আপনি খুঁজবেন সেটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ, এরপর লেখা শুরু করবেন। তাহলে এখানে ভার্বটা হলো ঘোষণা করা হয়েছে, এটা ভার্ব। আমি যদি প্রশ্ন করি যে কাকে ঘোষণা করা হয়েছে, কাকে? উত্তর হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে। আরে ভাই কোন বিএনপি একটু বুঝাই বলো না। খেয়াল করে যান, প্রথমে প্রশ্ন করলাম কাকে ঘোষণা করা হয়েছে, উত্তর আসতেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে। তাহলে এটা হচ্ছে বাক্যের অবজেক্ট, কারণ কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যা পাওয়া যায় সেটা অবজেক্ট। কিন্তু আমি অবজেক্টটা আরো পরিপূর্ণভাবে জানতে চাই, ভাই কোন বিএনপি আর একটু বুঝাই বলো। তখন তুমি কি বলবা? তখন তোমার বলতে হবে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে। তার মানে এই পুরোটাই হচ্ছে বাক্যের কি অবজেক্ট। যারা বুঝেন নেই তারা আরেকবার মনোযোগ দিবেন। আমার ভার্ব ছিল ঘোষণা করা হয়েছে। আমি প্রথমে ছোট করে প্রশ্ন করছি ভার্বকে যে কাকে ঘোষণা করা হয়েছে, উত্তর আসে বিএনপিকে। তার মানে এটাই অবজেক্ট। বাট আমি অবজেক্টটার আগাগোড়া পুরোটা জানতে চাই যে কোন বিএনপি বুঝাই বলো। তার মানে তখন আপনি কি বলবেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে। তার মানে মূল অবজেক্টটাকে ব্যাখ্যা করার জন্য যা যা তথ্য সংযোজন করা হয় পুরোটা মিলেই অবজেক্ট হবে। তাহলে আসল অবজেক্টটাকে ব্যাখ্যা করতে যা যা ব্যবহার করা হয় পুরোটা মিলেই অবজেক্ট। তার মানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পুরোটাই বাক্যের অবজেক্ট। ভার্ব পেলাম, অবজেক্ট পেলাম। এবার ভার্বকে প্রশ্ন করলাম কে নির্বাচিত করেছে, কে কে? হ্যাঁ আমরা জানি জনগণ নির্বাচিত করছে। এনে কি বলা আছে জনগণ? নাই। ভাই যার কথা বলা নেই তাহলে তোমার জোর করে আনতে হবে কেন? প্রয়োজন নাই, বাদ দিয়ে দাও তাকে। তার মানে সাবজেক্ট ইজ অ্যাবসেন্ট হিয়ার, এই বাক্যের সাবজেক্ট অনুপস্থিত। তাহলে উপায় কি? প্যাসিভ ভয়েস। সাবজেক্ট নেই মানেই এটা হলো প্যাসিভ ভয়েস, বোঝাই যাচ্ছে যে কারো দ্বারা ঘোষণা করা হয়েছে। তাহলে আমরা একটা তথ্য পাইলাম যে এটা একটা প্যাসিভ ভয়েস। এবার আমার জানতে হবে কোন টেন্স। এখন বলতে পারো যে স্যার এগুলো কি খুঁজবেন না? ভাই এগুলো আমার জানার দরকার নেই। তোমার একটা বাক্য অনুবাদ করার জন্য তিনটা জিনিস আগে খুঁজবা, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট।
তো আমার এখানে সাবজেক্ট নেই, সমস্যা নেই, অবজেক্ট থাকলেও চলবে। এখন আমি খুঁজবো টেন্স, কোন টেন্স ঘোষণা করা হয়েছে। এটা একটু টেন্স সম্পর্কে আমরা একটা আইডিয়া নিয়ে নেই। নর্মালি যখন ক্রিয়ার শেষে আসি, আসো, আসে বা আসেন যুক্ত থাকে, সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। টেন্সও শিখবো, অনুবাদও শিখবো। তাহলে যখন বাংলা ক্রিয়ার শেষে আসি, আসো, আসে, আসেন যদি থাকে, তাহলে আমরা বুঝে নেব সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার যখন আমি বাংলা ক্রিয়া দেখে বুঝে গেলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমাকে তো ইংলিশে অনুবাদ করতে হবে। কিভাবে করব? যদি বাক্যটা অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে আমি আগে সাবজেক্ট নিব, তারপর হ্যাভ বা হ্যাজ নিব, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল নিয়ে আমি অবজেক্ট নিব। আর যদি বাক্যটা পেসিভ ভয়েসে থাকে তাহলে আমি শুরুতেই অবজেক্ট নিব, তারপর আমি লিখব হ্যাভ বিন বা হ্যাজ বিন, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, এরপর V3। বাইটাই জরুরি না, পেসিভ হওয়ার জন্য বাই জরুরি না। ক্লিয়ার? তাহলে আরেকবার বুঝাই। এখানে ঘোষণা করা হয়েছে ক্রিয়ার শেষে আসি, আসো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর অ্যাক্টিভ ভয়েস হলে এটা, পেসিভ হলে এটা। তো যেহেতু এই বাক্যের সাবজেক্ট নেই, কারো দ্বারা ঘোষণা করা হয়েছে, তার মানে এটা পেসিভ ভয়েস। তার মানে এখন আমরা এই বাক্যটাকে ট্রান্সলেট করব এই স্ট্রাকচারটা অনুযায়ী। কি টেন্সও শেখা হলো, এখন অনুবাদও করা হবে। আমরা এখন আগে অবজেক্ট নিব, তারপর হ্যাভ বিন হ্যাজ বিন নিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল নিব। ওকে, তো এবার দেখি আমার অবজেক্ট জন্য কোনটা মনে আছে তো? ওই যে ভার্বকে প্রশ্ন করছিলাম কাকে ঘোষণা করা হয়েছে, উত্তর আসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে। তার মানে পুরোটাই বাক্যের অবজেক্ট। কথা আগেরটাই, যা কিছু সাইজে বড় পেছন থেকে অনুবাদ করো। এরকম যদি কয়েকটা শব্দ মিলে অবজেক্ট গঠিত হয়, কয়েকটা শব্দ মিলে সাবজেক্ট গঠিত হয়, তাকে অনুবাদ করতে হবে পেছন দিক থেকে। তাহলে আমার এখানে পেছনের পার্টটা হলো দলের নাম। সো আমি লিখবো দা বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, ব্র্যাকেটে বিএনপি, পেছন থেকে কিন্তু আমরা আসবো। এবার বাংলাদেশের আগের শব্দটা কি? প্রতিষ্ঠিত, মানে যে দলটা প্রতিষ্ঠিত হয়েছে, স্টাবলিশড, প্রতিষ্ঠিত। স্টাবলিশড কেন দিলাম, ইডি কেন করলাম? ভাই দল তো অলরেডি প্রতিষ্ঠিত, তাহলে পাস্ট পার্টিসিপল করতে হবে স্টাবলিশড। আচ্ছা, তো এখানে দ্বারা শব্দটা মিসিং আর কি। দ্বারা, বাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, by the martyr, that means late president, late president, শহীদ লিখলেই ভালো হয়, প্রেসিডেন্ট। এবার আমি লিখব জিয়াউর রহমান। এতক্ষণ ধরে আমি বাক্যের কি লিখলাম? সাবজেক্ট? একদমই না, বাক্যের অবজেক্ট লিখছি আমি। কারণ ভার্বকে প্রশ্ন করছিলাম কাকে ঘোষণা করা হয়েছে, উত্তর আসতেছে এই দলটাকে, পুরোটাই অবজেক্ট ছিল। তাহলে পেসিভ ভয়েস করতে গেলে আগে অবজেক্ট লাগবে, অবজেক্ট নিলাম। এবার যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের পেসিভ ভয়েস করতে গেলে অবজেক্টের পরে কি লাগবে? হ্যাভ বিন বা হ্যাজ বিন। এখানে দল যেহেতু একটা, তাহলে হবে হ্যাজ বিন। এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। মূল ভার্ব কোনটা? ঘোষণা করা। ঘোষণা করার ইংলিশ কি? ডেক্লার। তাহলে ডেক্লারের পাস্ট পার্টিসিপল হবে ডেক্লার্ড, হ্যাজ বিন ডেক্লার্ড। ব্যাস। মনে রাখবেন যদি অ্যাক্টিভ ভয়েস হয় তাহলে সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট এই তিনটা নিয়েই বাক্যের প্রিন্সিপাল ক্লোজ গঠিত হয়ে যায়। আর যদি পেসিভ ভয়েস হয় তাহলে অবজেক্ট, বি ভার্ব আর ভার্বের পাস্ট পার্টিসিপল এইটুক নিয়েই আপনার প্রিন্সিপাল ক্লোজ গঠিত হয়। মানে বাক্যের মূল কথা, আসল কথাটুকু অনুবাদ হয়ে গেছে। এখন অতিরিক্ত অংশ দেখি। অতিরিক্ত অংশ কয়টা আছে? একটা আছে সময়। আচ্ছা,
তাহলে কখন নির্বাচন করা হয়েছে? উত্তর হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। এটা একটা অতিরিক্ত অংশ। আরেকটা কি আছে? সংখ্যাগরিষ্ঠ আসনের ভিত্তিতে বিজয়ী হিসেবে। ভাই সহজ করে বুঝেন তো, বাক্যের মূল অংশ বাদ দিলে অতিরিক্ত অংশ কয়টা? দুইটা। আপনি খুব সহজ করে কাজ করেন, একটা অতিরিক্ত অংশ শেষে রাখেন, আরেকটা আপনি বাক্যের শুরুতে রাখেন, তাহলে বাক্যের ব্যালেন্স ঠিক থাকবে। কোনটা আমি শুরুতে রাখবো? যেটা শুরুতে বলা আছে সেটা আমি শুরুতে রাখবো। শুরুতে কি বলা আছে? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। ওকে, তাহলে এটা আগে নেন, পেছন থেকে অনুবাদ করবেন। তাহলে আমি লিখলাম ইন দ্য 13th ন্যাশনাল ইলেকশন। সেক্ষেত্রে যদি আপনি এভাবে আগে কোনো অতিরিক্ত অংশ রাখেন, সেক্ষেত্রে অতিরিক্ত অংশটার পরে একটা কমা চিহ্ন দিতে হবে। দিলাম। এবার আমার আরেকটা অংশ আছে কি? সংখ্যাগরিষ্ঠ আসনের ভিত্তিতে বিজয়ী হিসেবে। ওকে, তাহলে আমি এটা লিখবো কোথায়? বাক্যের শেষে, বাট আমি অনুবাদ করব পেছন দিক থেকে। তাহলে আমার পেছনের শব্দটা কি? হিসেবে। হিসেবের ইংলিশ কি যেন? অ্যাজ। আচ্ছা, তো আমি ধরেন লিখলাম অ্যাজ, হিসেবে। কি হিসেবে? বিজয়ী। তার মানে দ্য উইনার। বিজয়ী তো একটাই, উইনার, বিজয়ী। এবার আসেন বিজয়ের আগের শব্দটা কি? ভিত্তিতে। তার মানে অন দ্য বেসিস অফ বা বেসড অন। ভিত্তিতে। কিসের ভিত্তিতে? সংখ্যাগরিষ্ঠ আসন। অন দ্য মেজরিটি অফ সিটস। অবশ্য ডেক্লারের পরে অ্যাজ ব্যবহার না করলেও কোনো সমস্যা নেই। তাহলে আমার পুরো বাক্যটা কি হলো? ইন দ্য 13th ন্যাশনাল ইলেকশন, the Bangladesh Nationalist Party, established by the Shohid President Ziaur Rahman, has been declared the winner based on the majority of states. স্বাভাবিকভাবে বাক্যটাকে দেখলে অনেক কঠিন মনে হবে, যখন আমরা ভেঙে ভেঙে অনুবাদ করলাম তখন কিন্তু বাক্যটা এত কঠিন ছিল না। কি আছে এখানে লেখা? ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সে ভর্তি চলছে। যারা চান যে মন খুলে একটু ইংলিশে লিখতে চান, তারা চাইলেই কিন্তু এই ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সে ভর্তি হতে পারেন। তবে যাদের ধৈর্য নাই তাদের এই কোর্সে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ এখানে ক্লাস মানে আপনাকে 1.5 ঘন্টা 2 ঘন্টা করে ক্লাসে বসতে হবে, প্র্যাকটিস করতে হবে, প্রতি ক্লাসে হোমওয়ার্ক থাকবে, সেটা সলভ করতে হবে। মানে এই জন্যই বলছে যাদের ধৈর্য নাই তাদের এই কোর্সে টাকা পয়সা দিয়ে ভর্তি হওয়ার চেয়ে সেই টাকা পয়সা দিয়ে জুস কিনে বা জুস তৈরি করে খাওয়া খুব ভালো হবে। এই কোর্স শুধু ধৈর্যশীলদের জন্য। মানে আপনার মেধাবী না হলেও চলবে, বাট যদি ধৈর্যশীল হন তাহলে ইনশাল্লাহ আপনাকে কথা দিতে পারি যে আপনি ফ্রি হ্যান্ড রাইটিং শিখবেন। তো আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা সেন্টেন্স পেলাম। বাক্যটা আমরা একটু পড়ে দেখি এখানে কি বলা আছে। বলা আছে স্বাধীন বাংলাদেশের জনগণ 1973 সাল থেকে জাতীয় সংসদ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করে আসছেন, যা রাষ্ট্র পরিচালনায় প্রতিটি নাগরিকের গুরুত্বকে স্বীকৃতি দেয়। এবার সেন্টেন্সটা একটু এক্সট্রা লং হয়ে গেছে। তাহলে উপায় কি? উপায় হলো এই যে কনজাংশন একটা যা, এই কনজাংশনের এখানে আমি থেমে যাব। যখন তুমি বাক্য অতিমাত্রায় লম্বা তখন আপনি কনজাংশনের এখানে থেমে যাবেন। মানে এখানে দুইটা পার্ট আছে, দুইটা ক্লোজ আছে। আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি এই দ্বিতীয় ক্লোজটাকে কেটে দিলাম, যেন এদিকে আপনি মনোযোগ না দেন। আমি জানি তবু আপনারা ওইখানেই তাকাবেন, কারণ মানুষ নিষিদ্ধ জিনিসের দিকেই বেশি তাকায়। এই জন্য আমি কি করব? আমি যেটা করব এটাকে কেটে দিব। তবু তাকান না ভাই, এদিকে তাকানোর দরকার নেই। হ্যাঁ, আর কত সহজ করে বোঝানোর চেষ্টা করব। আমি যে চেষ্টাটা করি যদি লার্নাররা সেই চেষ্টাটুকু করতো, আল্লাহ সবাই খুব ভালো বুঝতো। ব্যাস, এখন তাকাবেন কোথায়? আর এখন আমরা যাব প্রথম অংশটুকু অনুবাদ করব। এখানে প্রথম অংশটুকু কি আছে? স্বাধীন বাংলাদেশের জনগণ 1973 সাল থেকে জাতীয় সংসদ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করে আসছেন। তার মানে কি? একটা সময় ধরে কাজটা চলমান। তাহলে কোন সময় ধরে কাজ চলমান, একটা সময় ধরে কাজ চলমান। আমরা জানি বর্তমানের চলমান ঘটনা মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স,
বাট যখন একটা সময় ধরে কাজটা চলমান তখন সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস না, তখন আমরা তাকে বলি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে যদি বাক্যটা অ্যাক্টিভ ভয়েস হয় তাহলে আমরা সাবজেক্টের পরে ব্যবহার করব হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তারপরে আমরা নিব ভার্বের সাথে কি আইএনজি, এরপর অবজেক্ট থাকলে নিবেন, না থাকলে নিবেন না, তারপর সময়ের পূর্বে সিন্স বা ফর বসে, মানে আপনি যে সময়টা ব্যবহার করবেন তার পূর্বে সিন্স অথবা ফর বসবে, ব্যবহার আমরা শিখব। তাহলে অ্যাক্টিভ ভয়েস হলে ডে স্ট্রাকচার। আর যদি পেসিভ ভয়েস হয়, পেসিভের জন্য প্রথমে অবজেক্ট নিতে হবে, তারপরে কি করতে হবে, আপনি হ্যাভ বিন যদি লিখবেন হ্যাভ বিনের সাথে বিং যুক্ত করবেন, হ্যাজ বিন হলো আপনি হ্যাজ বিনের সাথে বিং যুক্ত করবেন, মানে কন্টিনিউয়াস মানে আপনাকে বিং যুক্ত করতে হবে, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে আমরা আরেকবার বুঝে নেই, আমরা যখন বাক্যটা পড়ে দেখলাম যে 1973 সাল থেকে কাজটা চলে আসতেছে, তার মানে একটা সময় ধরে কাজটা চলমান, সুতরাং এটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অ্যাক্টিভ হলে এটা, প্যাসিভ হলে এটা। আচ্ছা, এবার আমরা এই বাক্যের সাবজেক্ট ভার্ব অবজেক্ট খুঁজবো। তাহলে ভার্ব কোনটা? ভার্বটা হলো যে প্রয়োগ করে আসতেছেন। আচ্ছা, তাহলে এই প্রয়োগ করে আসতেছেন এটা হলো আমার ভার্ব। এবার অবজেক্ট দরকার। কি প্রয়োগ করে আসতেছে? উত্তর হলো তাদের ভোটাধিকার। এটা হচ্ছে আমার বাক্যের কি অবজেক্ট। তো আমি ভার্ব পেলাম, অবজেক্ট পেলাম। এখন আমার সাবজেক্ট দরকার। কে ভোটাধিকার প্রয়োগ করে আসতেছে? উত্তর হলো স্বাধীন বাংলাদেশের জনগণ। ওয়াও! তাহলে আমরা সাবজেক্ট পেয়ে গেলাম, আমরা ভার্ব পেয়ে গেলাম, আমরা অবজেক্ট পেয়ে গেলাম। বাকিগুলো আমরা পরে ভাববো। ওগুলো নিয়ে এত মাথা ব্যথা নেওয়ার দরকার নেই এখন। আপনার কাজ হলো সাবজেক্ট ভার্ব অবজেক্ট আগে অনুবাদ করে ফেলা। আচ্ছা, তাহলে এগুলো মুছে দিলাম। এখন আমরা সাবজেক্টটা নিব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী এটা অ্যাক্টিভ ভয়েস হবে, কারণ এখানে সাবজেক্ট আছে। তাহলে সাবজেক্ট হচ্ছে স্বাধীন বাংলাদেশের জনগণ। এই যে কয়েকটা শব্দ মিলে যখন একটা সাবজেক্ট গঠিত হয়, কয়েকটা শব্দ মিলে যখন একটা অবজেক্ট গঠিত হয়, সেটা একটা ফ্রেজ। আর যে কোনো ফ্রেজকে অনুবাদ করতে হয় পেছন দিক থেকে। তাহলে ইংলিশটা হবে এভাবে, দ্য জনগণ অফ স্বাধীন বাংলাদেশ, এভাবে আসতে হবে। তো আমি লিখলাম দা পিপল। কেন দা দিলাম? কারণ ভাই কোন এলাকার পিপল সেটা বলে দিছে। আচ্ছা, দ্য পিপল অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ। খবরদার, এইখানে আবার দা ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ হবে না, কারণ এই বাংলাদেশ দেশের নামের পূর্বে এখানে দা বসবে না। আচ্ছা, দ্য পিপল অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশের জনগণ, সাবজেক্ট পাইছি। এবার আসেন ভার্ব। আমরা যেহেতু আগে থেকে জেনেছি এটি 1973 সাল থেকে চলমান, তার মানে এটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দ্যাট মিন্স আই হ্যাভ টু ইউজ হিয়ার হ্যাভ বিন অর হ্যাজ বিন আফটার দ্য সাবজেক্ট অ্যাজ অক্সিলারি ভার্ব। তাহলে আমার যেহেতু সাবজেক্টটা হলো পিপল প্লুরাল নাম্বার, তাহলে আমি এখানে হ্যাজ বিন না, আমি কি নিব? হ্যাভ বিন। সো আমি নিলাম হ্যাভ বিন। এবার মূল ভার্বের সাথে আইএনজি হবে। মূল ভার্বকে প্রয়োগ করে আসা। প্রয়োগ করার জন্য কি কি দেওয়া যায়? অ্যাপ্লাই দেওয়া যায়, আবার ভোটের জন্য কাস্ট দেওয়া যায়, কাস্টিং দেওয়ার ভোট লিখতে পারেন, আবার এক্সারসাইজ দেওয়া যায়, কত কিছু লেখা যেতে পারে। আচ্ছা, যেমন আমি কি কি লেখা যাবে দেখাই। আমি এক কথা লিখতে পারি হ্যাভ বিন কাস্টিং দেয়ার ভোট, মানে তাদের ভোট প্রয়োগ করে আসতেছে। এটা লিখতে পারেন। আবার যদি আপনি বলেন যে না আমি শাব্দিক অনুবাদই করব, তাহলে আপনি লিখতে পারেন হ্যাভ বিন এক্সারসাইজিং। এখন অবজেক্ট আসেন তাদের ভোটাধিকার, তাহলে তাদের ভোটাধিকার, দেয়ার সাফরেজ বা দেয়ার রাইট টু ভোট, তাদের ভোটাধিকার। মানে আপনার যা ইচ্ছা লিখেন, থিম ঠিক থাকলে হলো। আচ্ছা, এটা ইজি লাগছে তাই তো? এটাই লিখলাম এই জন্য। তাহলে আমার সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম, অবজেক্ট পেলাম। এবার আমার কাজ কি? কাজ আবার কি? আমি তো বলেছি সাবজেক্ট ভার্ব অবজেক্ট বাদ দেওয়ার পর বাদ বাকি যা থাকে এর 14 গোষ্ঠী ধইরা পেছন দিক থেকে আপনি অনুবাদ করতেই থাকবেন, চলতে থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে। তাহলে পেছনের পার্টটা কি? জাতীয় সংসদ নির্বাচন। তাহলে আমি লিখলাম ইন দ্য ন্যাশনাল, ক্যাপিটাল না লিখলেও সমস্যা নেই, ন্যাশনাল পার্লামেন্টারিয়ান ইলেকশন। আপনি শুধু পার্লামেন্ট ইলেকশন লিখলেও চলবে। ইলেকশন, জাতীয় সংসদ নির্বাচন লিখছি।
এবার 1973 সাল থেকে হইতে থেকে বুঝালে কি হয় সিন্স, আর ধরিয়া যাবৎ হলে ফর। যখন সময়ের পূর্বে হইতে বা থেকে বুঝায় তখন হয় কি সিন্স, আর ধরিয়া বা যাবৎ হলে কি ফর। এগুলো আপনারা জানেন, তো আমি লিখে দিলাম সিন্স। সিন্স মানে স্টার্টিং টাইম মানেই সিন্স 1973। দেখেন কি সুন্দর একটা বাক্য হয়ে গেল। The people of independent Bangladesh have been exercising their right to vote in the national parliamentary election since 1973. 1973 সাল থেকে স্বাধীন বাংলাদেশের জনগণ জাতীয় সংসদ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করে আসছেন। আপনি যদি এখন বলেন যে জনাব, আমি যদি এই সময়বাচক অংশটুকুকে মানে অ্যাডভার্ব অফ টাইম এই অংশটুকুকে যদি আমি বাক্যের শুরুতে রাখি তাহলে কি ভুল হবে? একদমই ভুল হবে না। আপনি লিখতেই পারেন, আপনি শুরুতে লিখবেন সিন্স 1973 কমা চিহ্ন দিয়ে দ্য পিপল অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ হ্যাভ বিন এক্সারসাইজিং দ্য রাইট টু ভোট ইন দ্য ন্যাশনাল পার্লামেন্টারি ইলেকশন। এটা আরো ওয়াও হবে, আরো সুন্দর হবে। মানে অনুবাদটা হচ্ছে একটা আর্ট, এটাকে আপনি যে কোনোভাবে সাজাতে পারেন। যদি সেন্টেন্সটা কারেক্ট হয় গ্রামাটিক্যালি, তাহলে আপনার সেন্টেন্স আসলে একটা ওয়াও সেন্টেন্স হবে। এখন কি আছে? যা রাষ্ট্রীয় পরিচালনায় প্রতিটি নাগরিকের গুরুত্বকে স্বীকৃতি দেয়। তাহলে এই অংশটুকুর মধ্যে ভার্ব কোনটা? ভার্ব হলো স্বীকৃতি দেয়। ভার্বকে প্রশ্ন করেন কাকে স্বীকৃতি দেয় বা কি স্বীকৃতি দেয়? উত্তর হলো প্রতিটি নাগরিকের গুরুত্বকে। এই যে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যা পাই সেটা বাক্যের কি অবজেক্ট। এখন যদি বলি যে এই নাগরিকের গুরুত্বকে কে স্বীকৃতি দেয়, কে, হু ইজ দ্য পারসন, কে স্বীকৃতি দেয়? উত্তর হলো যা। হ্যাঁ, এই যাটাই এখানে বাক্যের সাবজেক্টের কাজ করছে। সত্যি এটাই সাবজেক্ট। আবারও বলছেন ভার্ব হলো স্বীকৃতি দেয়। কাকে স্বীকৃতি দেয়? যে প্রতিটি নাগরিকের গুরুত্বকে। ফাইন, কে স্বীকৃতি দেয়? যা। আমরা এখানে যা হলো বাক্যের কি সাবজেক্ট। তাহলে আমি সাবজেক্টটা নিয়ে নিলাম যা। তাহলে যায়ের জন্য এখানে হুইস হবে। এবার ভার্ব কোনটা? স্বীকৃতি দেয়। রিকগনাইজ বা অ্যাপ্রিসিয়েট অনেক কিছু লিখতে পারেন। ধরুন আমি লিখলাম যে অ্যাপ্রিসিয়েট, অ্যাপ্রিসিয়েটস বা রিকগনাইজ, রিকগনাইজ। এবার আমার অবজেক্ট দরকার। কাকে? প্রতিটি নাগরিকের গুরুত্বকে। তার মানে পেছন থেকে লিখবো যে দ্য সিগনিফিকেন্স বা কন্ট্রিবিউশন contribution of every citizen, প্রত্যেকটা নাগরিকের গুরুত্বকে স্বীকৃতি দেয়। এবার কোন ক্ষেত্রে? রাষ্ট্র পরিচালনায়। তাহলে ইন গভর্নিং দ্য স্টেট। অবশ্য কন্ট্রিবিউশন দিলে টু দিতে পারেন, তখন টু দিয়ে লিখতে পারেন। তাহলে আমার আগের অংশটা আর পরের অংশটা যোগ করলে এই পূর্ণাঙ্গ বাক্যটা এবার হয়ে গেল যে হুইচ অ্যাপ্রিসিয়েটস দ্য সিগনিফিকেন্স অফ এভরি সিটিজেন ইন গভর্নিং দ্য স্টেট। তো আমরা এরকম যদি সেন্টেন্স লং হয় আমরা পার্ট পার্ট করে অনুবাদ করব। প্রেজেন্ট টেন্সের কাহিনী শেষ। প্রেজেন্ট ইনডেফিনিট, কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস শেষ। এবার আমরা যাব পাস্ট ইনডেফিনিট টেন্স বোঝার জন্য। আমরা জানি যে বাংলা ক্রিয়ার শেষে যখন ল, লে বা লাম যুক্ত থাকে সেটা হয় পাস্ট ইনডেফিনিট টেন্স। কোন টেন্স? পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্ট টেন্স হয়। এবার যদি সেই পাস্ট ইনডেফিনিট টেন্সকে আমরা অনুবাদ করতে যাই ইংলিশে, লিখতে যাই ইংলিশে, তাহলে বাক্যটা অ্যাক্টিভ ভয়েস হলে আমরা সাবজেক্ট তারপরে V2 মানে ভার্বের পাস্ট ফর্ম নেই, এরপরে আমরা অবজেক্ট নেই। আর যদি বাক্যটা পেসিভ ভয়েস হয়, আগে আমরা অবজেক্ট নেই, তারপর বি ভার্ব হিসেবে ওয়াজ বা ওয়্যার নেই, তারপর মূল ভার্বের কি পাস্ট পার্টিসিপল নেই। তাহলে বাংলা ক্রিয়া শেষে ললে লাম কিংবা অতীতের কোনো ঘটনা বুঝালে সেটা পাস্ট ইনডেফিনিট টেন্স। যদি বাক্যটা অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে সাবজেক্টের পর আমরা V2 নিব মানে ভার্বের পাস্ট ফর্ম, তারপরে আমরা কি নিব? অবজেক্ট নিব। আর যদি পেসিভ ভয়েস হয় আগে আমরা অবজেক্ট নিব, তারপরে ওয়াজ বা ওয়্যার নিয়ে তারপরে আমরা ভার্বের কি করব? পাস্ট পার্টিসিপল ফর্ম নিব। আচ্ছা, তাহলে এই অংশটুকু আমরা এবার প্রয়োগ করে দেখি এখানে কি আছে লেখা। 14টি রাজনৈতিক দলের অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 1973 সালের 7 মার্চ, যেখানে আওয়ামী লীগ 300টি আসনের মধ্যে
293টি আসনে জয়লাভ করে, সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং সরকার গঠন করে। অনেক জটিল কঠিন বাক্য, কোনো প্যারা নিবেন না। কোথায় কোথায় কনজাংশন আছে সেখানে সেখানে বাক্যটাকে সেকশন দিয়ে নেন, মানে ভাগ করে নেন। এরপরে আমরা একটা একটা করে পার্ট অনুবাদ করব। আচ্ছা, তাহলে এখানে প্রথমে কি বলা আছে আমরা দেখে নেই। 14টি রাজনৈতিক দলের অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 1973 সালের 7 মার্চ। যেখানে আমরা এই জায়গায় থেমে যাব। আগে আমরা এই প্রথম পার্টটুকু অনুবাদ করে নেই, এরপরে আমরা যেখানের পরের অংশটুকু দেখব। এখন আমরা ওদিকে তাকাবো না। আচ্ছা, তাহলে এখানে ভার্ব কোনটা? এখানে ভার্ব হলো অনুষ্ঠিত হয়েছিল। আচ্ছা, কি অনুষ্ঠিত হয়েছিল? কি অনুষ্ঠিত হয়েছিল? উত্তর হলো বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন। একটা ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যা পাওয়া যায় সেটা বাক্যের অবজেক্ট, তার মানে এটা বাক্যের অবজেক্ট। এখন যদি আমি প্রশ্ন করি কে নির্বাচনকে অনুষ্ঠিত করেছিল, উত্তর কি আছে? নেই, তার মানে সাবজেক্ট ইজ অ্যাবসেন্ট হিয়ার। আর যেখানে সাবজেক্ট নেই সেটা হলো প্যাসিভ ভয়েস। বোঝাই যাচ্ছে নির্বাচন কখনো একা একা অনুষ্ঠিত হবে না, কারো দ্বারাই হবে। তার মানে একদিকে ক্রিয়ার শেষে হয়েছিল ল আছে, ল থেকে বুঝলাম পাস্ট টেন্স, অন্যদিকে বুঝলাম এটা প্যাসিভ ভয়েস। তার মানে একটু আগে পাস্ট টেন্সের যে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটা আমরা শিখেছি সেটা এখন প্রয়োগ করব। মানে আগে আমরা অবজেক্ট লিখে নেব। অবজেক্ট কোনটা? বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন। অবজেক্টটা সাইজে বড়, পেছন থেকে আমরা লিখব। তাহলে আমি লিখব যে দ্য ফার্স্ট ন্যাশনাল পার্লামেন্টারি ইলেকশন অব বাংলাদেশ। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন। অবজেক্ট লেখা শেষ। এখন পাস্ট টেন্সের প্যাসিভ ভয়েস করতে গেলে অবজেক্টের পরে আমার কি লাগবে? ওয়াজ বা ওয়ার লাগবে। আচ্ছা, তাহলে আমি এখানে লিখবো ওয়াজ। এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল অনুষ্ঠিত হওয়ার জন্য আমি লিখবো এখানে হেল্ড, অনুষ্ঠিত হয়েছিল। লিখছি না? আমি যে অংশটুকু হলুদ কালিতে মার্ক করেছি এই অংশটুকু হচ্ছে বাক্যের প্রিন্সিপাল ক্লোজ। এখন লক্ষ্য করেন একবার, এই প্রিন্সিপাল ক্লোজটুকু বাদ দিলে এই বাক্যে অতিরিক্ত অংশ আছে দুইটা। একটা হলো এই যে টাইম, সময়, আর একটা হলো ম্যানার, মানে এইটা একটা অতিরিক্ত অংশ। কয়টা হলো? দুইটা। এখন আপনার ইচ্ছা, আপনি চাইলে দুইটা অতিরিক্ত অংশই বাক্যের শেষে লিখতে পারেন। আবার যদি আপনি চান যে না, এটা ব্যালেন্স রাখি, একটা লিখি বাক্যের শুরুতে, একটা লিখি বাক্যের কি শেষে, সেটাও পারেন। এখন যদি আপনি বলেন যে আমি প্রথম অতিরিক্ত অংশটা প্রথমে লিখব আর শেষেরটা শেষে লিখব, রাইট, লিখতেই পারেন। আবার যদি বলেন যে না আমি উল্টাপাল্টা করবো, একটু আমি টাইমটা লিখবো বাক্যের শুরুতে আর এইটাকে লিখবো বাক্যের কি শেষে, সেটাও লিখতে পারেন। ভাই আপনি যা মন চায় তাই লিখবেন, সেন্টেন্সটা পরিপূর্ণ অর্থপূর্ণ হলেই হলো। আমি জানি আপনাদের টাইমটা আগে লিখতে ইচ্ছা করতেছে, ইয়েস, লিখতে পারেন। আবার এটাও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। যাই লিখেন পেছন দিক থেকে অনুবাদ করবেন, মানে যত অতিরিক্ত অংশ লিখবেন পেছন থেকে অনুবাদ করবেন। যদি আপনি টাইম নেন তাহলে 7 মার্চ, তাহলে আমাকে লিখতে হবে অন 7 মার্চ অফ 1973। এই যে আমাকে লিখতে হবে অন 7 মার্চ অফ, বা ইনও লিখতে পারেন 1973। মাথায় রেখেন যখনই অতিরিক্ত অংশ আপনি শুরুতে লিখবেন এটা কমা চিহ্ন দিতে হবে এখানে। আচ্ছা, এখন আরেকটা আছে কি, 14টি রাজনৈতিক দলের অংশগ্রহণের মধ্য দিয়ে, এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। কেন জানেন? একটা বাক্যের ভার্বকে যদি আপনি কিভাবে দিয়ে প্রশ্ন করেন, কিভাবে দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যা পাওয়া যায় তার নাম অ্যাডভার্ব অফ ম্যানার। যে কিভাবে অনুষ্ঠিত হয়েছিল, উত্তর হলো 14টি রাজনৈতিক দলের অংশগ্রহণের মধ্য দিয়ে। তো আমার কথা, ওটার নাম ম্যানার হোক আর ফ্যানার হোক, যাই হোক, আমি এত বুঝি না। আমি বুঝি অতিরিক্ত অংশ দুইটা ছিল, একটা সামনে লিখছি, একটা পেছনে লিখবো। আর জনৈক রুবেল রানা আমাকে শিখিয়ে দিয়েছেন যে কোনো অতিরিক্ত অংশকে অনুবাদ করতে হয় পেছন দিক থেকে। চলবে গাড়ি চিলমারি। তাহলে আমার পেছনের শব্দটা কি? মধ্য দিয়ে। মধ্য দিয়ে ইংলিশ আপনি এখানে থ্রু বা বাই লিখতে পারেন, কোনো সমস্যা নেই।
তাহলে আমি লিখলাম থ্রু অথবা বাই। এবার অংশগ্রহণ, তাহলে দ্য পার্টিসিপেশন, দ্য পার্টিসিপেশন, অংশগ্রহণ। ওকে, এবার কিসের অংশগ্রহণ? এই যে র এর জন্য কি অফ, 14টি রাজনৈতিক দল, তাহলে ফরেন পলিটিক্যাল পলিটিক্যাল পার্টিস, 14টি রাজনৈতিক দল। এবার কি আছে? এই পার্টটুকু আমার লেখা শেষ, এটুকু শেষ। এটুকুর ইংলিশ কি হলো? On 7 March of 1973, the first national parliamentary election of Bangladesh was held by the participation of 14 political parties. এখন আপনার একটা কনজাংশন আছে, তাই না? যেখানে লক্ষ্য করেন আমার কিন্তু এই প্রথম অংশটুকু লেখা শেষ। তার মানে আমি এদিকে আর তাকাবো না, এই যে আমি এটা কেটে দিলাম, এদিকে আমি আর তাকাবো না। এখন আমার কাজ হলো যেখানে থেকে শুরু করা। তো কি বলছে দেখেন একটু, যেখানে। আচ্ছা ভাই, যেখানে ইংলিশ কি যেন হোয়ার না, ওই ঝামেলাটাকে মিটাই নেই, লিখছি হোয়ার। যেখানে, যেখানে আওয়ামী লীগ 300টি আসনের মধ্যে 293টি আসনে জয় লাভ করে সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে এবং সরকার গঠন করে। আমি এবং এখানে গিয়ে থামলাম। এখন আমার কাজ হলো এই অংশটুকু, মানে যেখানের পর থেকে এইটুকু, আমি এইটুকু নিয়ে কাজ করব। এইটুকুর মধ্যে ভার্ব কোনটা? ভার্ব হলো অর্জন করে। আচ্ছা, কি অর্জন করে? সংখ্যা গরিষ্ঠতা, এটা হলো বাক্যের অবজেক্ট। কে অর্জন করে সংখ্যাগরিষ্ঠতা? উত্তর হলো আওয়ামী লীগ, এটা হলো বাক্যের সাবজেক্ট। তাহলে অর্জন করে হচ্ছে ভার্ব, সংখ্যাগরিষ্ঠতা হলো অবজেক্ট, আর আওয়ামী লীগ হচ্ছে এখানে বাক্যের কি? সাবজেক্ট। সাবজেক্ট ভার্ব অবজেক্ট লেখা শেষ। এখন আমার কাজ কি? বাকিটা অতিরিক্ত অংশ, ওটা নিয়ে আমরা পরে ভাববো। আগে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট নিয়ে নিই। আচ্ছা, তাহলে আমি এখানে লিখে ফেললাম আওয়ামী লীগ। বানানি তো ভুলে গেছি, কি লিখবো এখন, অনেকদিন ধরে লেখা হয় না। আচ্ছা, আওয়ামী লীগ, লীগ দিলাম একটা ভাই, লীগ। আচ্ছা, এবার আসেন আমার ভার্বটা যেন কোনটা, কি যেন অর্জন করে, মানে কি? গেইনড বা অবটেইনড, পাস্ট টেন্স। আমি দিলাম গেইনড, অর্জন করে। কি অর্জন করে? সংখ্যা গরিষ্ঠতা। তাহলে আমি লিখব গেইনড দ্য মেজরিটি, সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে। সাবজেক্ট পাইলাম এটা, ভার্ব পাইলাম এটা, এটা পাইলাম কি? অবজেক্ট। কথা ছিল কি? সাবজেক্ট ভার্ব অবজেক্টকে বাদ দিয়ে বাদ বাকি যা থাকে সেগুলোকে পেছন দিক থেকে অনুবাদ করে দিবেন, কাহিনী শেষ। বাকি কি আছে ভাই? বাকি আছে আর কি, বাকি আছে 300টি আসনের মধ্যে 293টি আসনে জয়লাভ করে, মানে করার মধ্য দিয়ে আর কি তারা এটা অর্জন করে। তাহলে আমি লিখব জয়লাভ করে, মানে জয়লাভ করার দ্বারা। তাহলে আমি লিখলাম বাই উইনিং, পেছন থেকে লিখবো উইনিং। আচ্ছা, কতটা আসন যেন? 293টা আসন। তাহলে আমি লিখবো 293 সিটস। আচ্ছা, বা আমি আরো সহজ করে লিখতে পারি 293, 293টা। এবার কয়টার মধ্যে যেন? 300টার মধ্যে। তাহলে আমি লিখবো আউট অফ 300 সিটস। গেল এই অংশটা। এবার আসেন কনজাংশন কি আছে? এবং এর জন্য কি লিখবো? অ্যান্ড। এবার ভার্ব কোনটা? গঠন করে, ফর্মড, পাস্ট টেন্স তাই ফর্মড। কি গঠন করে? সরকার, দ্য গভর্নমেন্ট, খেয়াল করেন পুরো বাক্যটা কি আসলো? On 7 March of 1973, the first national parliamentary election of Bangladesh was held by the participation of 14 political parties, where Awami League gained the majority by winning 293 out of 300 seats and formed the government. বিশাল বড় বাক্য ছিল। ধৈর্য নিয়ে যারা এতক্ষণ ধরে দেখছেন তাদের কাছে আশা করি ইজি লাগছে, বাট যার ধৈর্য ছিল না সে তো এখন আমার সাথেই নাই। ঠিক আছে? আচ্ছা,
আচ্ছা, আমাদের যে টেন্স 12 প্রকার তার মধ্যে আমাদের সব টেন্স খুব প্রয়োজনীয় না। আমাদের প্রয়োজনীয় টেন্স হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডেফিনিট আর ফিউচার ইনডেফিনিট। এই টেন্সগুলো আমাদের খুব বেশি প্রয়োজন। এই ধারাবাহিকতায় এবার যে সেন্টেন্সটা আছে, 2026 সালের জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশের জনগণ মনে করেন জনাব তারেক রহমানের নেতৃত্বে ও শক্তিশালী বিরোধী দলটির অংশগ্রহণের দ্বারা ত্রয়োদশ জাতীয় সংসদের সম্মানিত সদস্যরা বাংলাদেশকে একটি দুর্নীতি, চাঁদাবাজ ও সন্ত্রাস মুক্ত উন্নত অর্থনৈতিক দেশে রূপান্তর করতে সক্ষম হবেন। যখন দেখবেন এরকম ক্রিয়ার শেষে ব, বে, বেন যুক্ত থাকে, বুঝে নেবেন সেটা ফিউচার ইনডেফিনিট টেন্স, মানে সেই ঘটনাটা এখনো ঘটেনি বাট ঘটবে। ফিউচার টেন্সকে অনেকভাবে লেখা যায়, তবে একদম সাধারণ নিয়মটা হলো যদি বাক্যটা অ্যাক্টিভ ভয়েস হয় তাহলে আমরা সাবজেক্টের পরে শ্যাল বা উইল নেই। মনে রাখা উচিত আপনি শ্যাল উইল না লিখে কিন্তু এখানে মে, মাইট, অন্য মডেল ভার্বগুলো ব্যবহার করতে পারেন। আচ্ছা, শ্যাল উইল দিলাম, তারপর ভার্বের বেস ফ্রম দিয়ে অবজেক্ট দিলাম। আর যদি বাক্যটা পেসিভ ভয়েস হয় তাহলে আমরা তো আগেই অবজেক্ট নেই, তারপরে আমরা কি করি, শ্যাল থাকলে শ্যাল বি দেই, উইল থাকলে আমরা উইল বি দেই, মে থাকলে আমরা মে বি লিখি, মাইট থাকলে আমরা মাইট বি লিখি, মানে বি যুক্ত হবে, তারপর ভার্বের তো পাস্ট পার্টিসিপল হবেই। এখন আমরা টেন্স বুঝলাম যে এটা ফিউচার টেন্স। আমাকে এখন জানতে হবে এটা অ্যাক্টিভ ভয়েসে আছে নাকি এটা পেসিভ ভয়েসে আছে। ওকে, আমরা বুঝে নেই। প্রথমে বলছে 2026 সালে জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশের জনগণ মনে করেন। আমরা আগে এইটুকু একটা একটা করে অনুবাদ করব, ধীরে ধীরে বুঝবো আমরা। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন, আমি যে অংশটুকুকে আবদ্ধ করছি এইটুকুর মধ্যে দেখেন মাঝখানে একটা কমা চিহ্ন আছে। কমার আগে একটা অংশ, কমার পরে একটা অংশ। লক্ষ্য করেন, কমার পরের অংশটুকু হলো বাংলাদেশের জনগণ মনে করেন, এটা একটা পরিপূর্ণ বাক্যাংশ, মানে এটা একটা ক্লোজ। কিন্তু কমার আগের অংশটুকু কি, 2026 সালে জাতীয় সংসদ নির্বাচনের পর। যদি আমি এইটুকু শুধু বলি যে 2026 সালের জাতীয় সংসদ নির্বাচনের পর, জাস্ট এইটুকু বললাম যে 2026 সালে জাতীয় সংসদ নির্বাচনের পর, এইটুকু শুনে কি আপনার কাছে কোনো পরিপূর্ণ বাক্য এটা মনে হচ্ছে? মনে হচ্ছে? মনে হচ্ছে না। তার মানে যে অংশটুকু শুনলে আপনার কাছে পরিপূর্ণ মনে হবে না সেটা বাক্যের একটা অতিরিক্ত অংশ, একটা অ্যাডভার্বিয়াল, একটা ফ্রেজ। তার মানে এই বাক্যটা শুরু হয়েছে একটা অতিরিক্ত অংশ বা একটা অ্যাডভার্ব অফ টাইম বা একটা ফ্রেজ দ্বারা, তাহলে এটাকে আপনি আগে অনুবাদ করে ফেলেন। আর আমি তো সবসময় বলে আসতেছি অ্যাডভার্ব অফ টাইম হোক আর প্লেস হোক আর যে কোনো অতিরিক্ত অংশ হোক, তাকে অনুবাদ করতে হবে পেছন দিক থেকে। পর, পরের ইংলিশ কি, আফটার। আপনি চাইলে এখানে ফলোইং লিখতে পারেন, হ্যাঁ, কত আর আফটার লিখবেন, ফলোইং। এবার জাতীয় সংসদ নির্বাচন, দা ন্যাশনাল পার্লামেন্টারি ইলেকশন। কবে যেন, 2026 সালের, অফ বা ইন 2026, এটা কমা চিহ্ন দিলাম। এবার বলছে বাংলাদেশের জনগণ মনে করেন, এখানে সাবজেক্ট কে, বাংলাদেশের জনগণ, দ্য পিপল অফ বাংলাদেশ, সাবজেক্ট পেলাম বাংলাদেশের জনগণ। এবার মনে করেন, থিঙ্ক অথবা কনসিডার, মনে করেন, বা আপনি লিখতে পারেন বিলিভও লিখতে পারেন, কেন তারা বিশ্বাস করে, সে অর্থে আপনি বিলিভ বা কনসিডার লিখতে পারেন। থিঙ্ক না লিখাই ভালো এখানে। ওকে, ড্যাশ। ধৈর্য লাগবে, ধৈর্য, প্রচুর ধৈর্য লাগবে। তাহলে আমার দেখেন একটা পার্ট কিন্তু অনুবাদ হয়ে গেল। কিন্তু এমন যদি হইতো পুরা বাক্যটা দেখে আপনি আগেই চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ আমি লিখবো এটা, আপনার হবে না। একটু একটু করে রাস্তা অতিক্রম করতে হবে, তাহলে পথের দূরত্ব কমে যাবে আর আপনার মনে হবে সামনে তো আর একটু পথ, আপনার জন্য পথ ইজি হবে। বাট আপনি পথ দেখে আগেই বসে পড়লেন বা শুয়ে পড়লেন, না আমার দ্বারা সম্ভব না, ওই পথ আপনার পাড়ি দেওয়া হবে না। এবার কি বলছে, জনাব তারেক রহমানের নেতৃত্বে ও শক্তিশালী বিরোধী দলটির অংশগ্রহণের দ্বারা ত্রয়োদশ জাতীয় সংসদের সম্মানিত সদস্যরা বাংলাদেশকে দুর্নীতি, চাঁদাবাজ ও সন্ত্রাস মুক্ত একটা দেশে রূপান্তর করতে সক্ষম হবেন। এখানে ভার্ব কোনটা, এখানে ভার্ব হলো ধরেন হবেন বা সক্ষম হবেন। আমি যদি প্রশ্ন করি কে সক্ষম হবেন, কে কে সক্ষম হবেন, উত্তর হলো কে সক্ষম হবেন, উত্তর হলো ত্রয়োদশ
জাতীয় সংসদের সম্মানিত সদস্যরা। আচ্ছা, তার মানে এটা হলো আমার বাক্যের সাবজেক্ট। সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম। এবার ভার্বকে প্রশ্ন করেন, কি করতে সক্ষম হবেন? কি করতে সক্ষম হবেন? কি করতে সক্ষম হবেন? উত্তর হলো রূপান্তর করতে সক্ষম হবেন। আচ্ছা, তার মানে এটাও এক ধরনের অবজেক্ট ধরতে পারেন। আচ্ছা, বা আপনি চাইলে এই পুরোটাকে ভার্ব মনে করতে পারেন যে রূপান্তর করতে সক্ষম হবেন। কে রূপান্তর করতে সক্ষম হবেন? ত্রয়োদশ জাতীয় সংসদের সম্মানিত সদস্য, এটা সাবজেক্ট। এবার আসেন, কাকে রূপান্তর করতে সক্ষম হবেন? উত্তর হলো বাংলাদেশকে। এটা হলো অবজেক্ট। আচ্ছা, এবার কিসে রূপান্তর করতে সক্ষম হবেন? কিসে রূপান্তর করতে সক্ষম হবেন? উত্তর হলো একটি দুর্নীতি, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত উন্নত অর্থনৈতিক দেশ। এটা ধরতে পারেন অবজেক্ট টু। ধরেন না আগে ভাই, অবজেক্ট কমপ্লিমেন্ট এইসব পার্থক্য এখন নিয়ে সংবিধান রচনা দরকার নেই। সিম্পলি চিন্তা করেন, সাবজেক্ট ত্রয়োদশ জাতীয় সংসদের সম্মানিত সদস্যরা, ভার্ব রূপান্তর করতে সক্ষম হবেন। কারে রূপান্তর করবে? এটাতে। কিসে রূপান্তর করবে? ওইটাতে। তার মানে আমরা এতটুকু বুঝলাম, সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়ে গেছি। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? সাবজেক্টের আগে একটা বাড়তি অংশ আছে, এই যেখানে জনাব তারেক রহমানের নেতৃত্বে ও শক্তিশালী বিরোধী দলটির অংশগ্রহণের দ্বারা, এটা অতিরিক্ত অংশ। এটা নিয়ে আমরা পরে ভাববো। এটা আমরা শুরুতেও লিখতে পারি, শেষেও লিখতে পারি। শেষে লিখবো, আমরা আগে সাবজেক্ট নেই। কি বলেন? সাবজেক্টকে ত্রয়োদশ জাতীয় সংসদের সম্মানিত সদস্যরা। সাবজেক্ট সাইজে বড়, ফ্রেজ পেছন থেকে লিখবেন। দা সম্মানিত সদস্য, হ্যাঁ, দা অনারেবল মেম্বার্স অফ পার্লামেন্ট, মেম্বার্স অফ পার্লামেন্ট। আচ্ছা, এবার মেম্বার্স অফ ন্যাশনাল পার্লামেন্ট, দা ন্যাশনাল পার্লামেন্ট। জাতীয় সংসদে একটাই, এখানে দা দিতে হবে, দা ন্যাশনাল পার্লামেন্ট। কততম যেন? ত্রয়োদশ। লিখবো 13th। এতক্ষণ ধরে বাক্যের কি লিখছি? সাবজেক্ট। এবার আমি ভার্ব নিব। ভার্ব কোনটা যেন? রূপান্তর করতে সক্ষম হবেন। বাবারে বাবা, ভার্বটাও বিশাল বড়। কথা একটাই, যা কিছু সাইজে বড় পেছন থেকে অনুবাদ করো। তাহলে সক্ষম হবেন, ফিউচার টেন্স। তাহলে উইল। এবার হওয়ার ইংলিশ কি? বি, উইল বি। আমি কিন্তু বলছি ভার্ব সাইজ বড় হলেও পেছন থেকে লিখতে হবে আপনাকে। হবেনের ইংলিশ উইল বি লিখছেন। এবার সক্ষমের ইংলিশ কি? এইবল। খেয়াল করছেন? হওয়ার ইংলিশ উইল বি, সক্ষমের জন্য এইবল। এবার তে, এই যে রূপান্তর করতে, আমি সবসময় একটা কথা বলি, যখন ক্রিয়ার সাথে তে থাকবে তখন আপনাকে টু প্লাস ভার্ব নিতে হবে। খাইতে টু ইট, জানতে টু নো, শিখতে টু লার্ন, এরকম ভাবে টু। এবার রূপান্তর কি? ট্রান্সফর্ম, টু ট্রান্সফর্ম, উইল বি এবল টু ট্রান্সফর্ম। বাহ, আমার সাবজেক্ট হলো, ভার্ব হলো। এবার আসি অবজেক্ট, কাকে রূপান্তর করবে? কাকে 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 কাকে? উত্তর হলো বাংলাদেশকে, বাংলাদেশ। এবার আসি অবজেক্টের কমপ্লিমেন্টটুকু বা বাকি অংশটুকু। কিসে রূপান্তর করতে সক্ষম হবে? কিসে রূপান্তর করতে সক্ষম হবে? একটা দুর্নীতি, চাঁদাবাজ ও সন্ত্রাস মুক্ত উন্নত অর্থনৈতিক দেশে। আচ্ছা, এটাও তো ফ্রেজ, সাইজে বড়, মানে পেছন থেকে অনুবাদ করো। তাহলে একটা উন্নত অর্থনৈতিক দেশে, ট্রান্সফর্মের পর তো ইনটু হয়, ইনটু আ ডেভেলপড ইকোনমিক কান্ট্রি, একটা উন্নত অর্থনৈতিক দেশে। এইটুকু লিখে ফেলছি কিন্তু। এবার হলো মুক্ত নাকি যুক্ত? মুক্ত। তাহলে ফ্রি ফ্রম, মুক্ত। কিসের মুক্ত? প্রথমে কার কথা বলছে? দুর্নীতি, তাহলে করাপশন। তারপরে কি বলছে? চাঁদাবাজ, এক্সটর্শন, চাঁদাবাজি। আর সন্ত্রাস, অ্যান্ড টেরোরিজম। এটুকু হয়ে গেল। এখন তো আরো একটা অতিরিক্ত অংশ আছে, সেটা কি? ওটা কই লিখবো? জায়গায় তো নাই, উপর দিয়ে লিখতে হবে আমাকে। আরো একটা অংশ আছে, সেটা কি বলেন? সেটা কোনটা?
সেটা হচ্ছে এই যে জনাব তারেক রহমানের নেতৃত্বে ও শক্তিশালী বিরোধী দলটির অংশগ্রহণের দ্বারা, এগুলোর দ্বারা এই কাজটা করবে। তাহলে আপনার সাবজেক্ট নেওয়া শেষ, ভার্ব নেওয়া শেষ, অবজেক্ট নেওয়া শেষ, বাকি অংশটুকু আপনি পেছন দিক থেকে অনুবাদ করতে থাকবেন। তো আগেও বুঝাইছি। দ্বারার ইংলিশ কি? বাই। সাহস করে আগে লিখেন, বাই, দ্বারা। দুইটা জিনিসের দ্বারা, একটা হলো তারেক রহমানের নেতৃত্বের দ্বারা, আরটা হলো বিরোধী দলের অংশগ্রহণের দ্বারা। তাহলে কার কথা আগে বলছে? আগে বলছে তারেক রহমানের নেতৃত্বে। তাহলে যেটার কথা আগে বলবে ওইটাকে আগে লিখতে হবে। বুঝেন নাই? আপনার কাজ ছিল পেছন থেকে অনুবাদ করা, কিন্তু এখানে দুইটা ঘটনার দ্বারা কাজটা হবে। একটা হলো তারেক রহমানের অংশগ্রহণ, নেতৃত্ব, আর হলো বিরোধী দলের অংশগ্রহণ। তো কার কথা আগে বলছে? আগে বলছে তারেক রহমানের অংশগ্রহণ। তাহলে আমি লিখলাম নেতৃত্বে, যে আন্ডার, বাই বাদ দেন, দ্য লিডারশিপ অফ মিস্টার তারেক রহমান অ্যান্ড আরেকটা কি, শক্তিশালী বিরোধী রাজদলটির অংশগ্রহণের দ্বারা, অ্যান্ড দ্য পার্টিসিপেশন অফ, পেছন থেকে লিখবেন পার্টিসিপেশন, বাই দিতে পারেন চাইলে, পার্টিসিপেশন অফ শক্তিশালী বিরোধী দল, দ্য স্ট্রং অপোজিশন পার্টি। বিরোধী দল শক্তিশালী না হলে গণতন্ত্র বাস্তবায়ন হয় না। হয়ে গেল আপনার এই সেন্টেন্স। কি লিখেছি আমরা? কত বড় একটা বাক্য না? বাক্যটা পড়েন, ভাল লাগবে। Following the national parliamentary election in 2026, the people of Bangladesh consider the honorable members of the 13th National Parliament will be able to transform Bangladesh into a developed economic country free from corruption, extortion, and terrorism under the leadership of Mr. Tariq Rahman and by the participation of the strong opposition party. আমি জানি অলসরা কি বলবে জানেন? বলবে, ভাই এত বড় বাক্য লেখার দরকার আছে? আমি তাদেরকে বলবো, পারলে তুমি লিখে দেখাও। মনে কষ্ট নিয়েন না, কিছু আছে খুব বুদ্ধিমান, বলবে এত বড় বাক্য লেখার দরকার আছে, অযৌক্তিক। ভাই তুমি পারলে লেখো না, লিখে দেখাও। এই বাক্যটা এমন ভাবে লেখা আছে, এটাকে দুইটা বা তিনটা টুকরো টুকরো করলে এই বাক্যের গুরুত্ব হারায় যাবে। দ্যাট মিন্স লং সেন্টেন্সের প্রয়োজনীয়তা আছে বিশেষ প্রয়োজনে, বিশেষ ক্ষেত্রে। আর আমার উদ্দেশ্য হলো আপনাকে আমি ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিংটা এমনভাবে শেখাবো যেন এই ধরনের বাক্য আপনার কাছে খেলনা মনে হয়, খেলনা। বাট এটা আমি তাকে শেখাতে পারবো যে পাকনামি না কইরা আমার প্রত্যেকটা ক্লাস করবে, আমার নির্দেশনা ফলো করবে, আমার কথা শুনবে, আমার প্রতি ন্যূনতম একটা সম্মান বজায় না রাখলেও আমার লেকচারের প্রতি একটু সম্মান বজায় রাখবে, তাকে শেখানো সম্ভব। সো ফর এক্সাম্পল, আমি যে মনোযোগটা দিয়ে বুঝাচ্ছিলাম, এদিক সেদিক কিন্তু আমি একটু নড়াচড়া করিনি, লক্ষ্য করছেন? আপনি যদি ক্লাস করার সময় একটা বোঝার পর আপনি ওদিকে তাকায় আছেন, রিল দেখতেছেন হিরো আলমের বা অমুকের তমুকের, আপনারা কে বোঝানোর দায়িত্ব নেবে? থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখার জন্য ধন্যবাদ। আর আমার ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং সম্পূর্ণ নতুন ব্যাচে আমি ভর্তি নিচ্ছি। আপনি চাইলে এই নাম্বারে ফোন করে কোর্স ফি, কোর্স ডিটেলস জেনে আপনার যদি প্রয়োজন থাকে ভর্তি হতে পারেন। এই কোর্সটা কাদের জন্য? যারা চিন্তা ভাবনা করতেছে যে আমি সামনে বিসিএস লিখিত পরীক্ষা দিব, বাট আমি তাড়াহুড়ো করে প্রিপারেশন নিতে চাই না, আমি এখন থেকে প্রিপারেশন নিতে চাচ্ছি গুছিয়ে। কিংবা আমি সামনে ব্যাংকে রিটার্ন পরীক্ষা দিব, আমি তাড়াহুড়ো না করে এখন থেকে তৃপ্তি মতো শিখতে চাই। কিংবা ফর এনি কাইন্ড অফ রিটার্ন এক্সাম প্রিপারেশন নিতে চাচ্ছেন, কিংবা আইএলটিএস এর রাইটিং পার্টটা খুব ভালো করতে চাচ্ছেন এবং কোনো সস্তা কোর্স খুঁজতেছেন না, তাদের জন্য এই কোর্সটা। যারা সস্তা কোর্স খুঁজতেছেন, কোর্সের ফি 150 টাকা হবে বা 50 টাকা হবে, তাদের জন্য এই কোর্স না। তার মানে যে টু মাস এক্সপেন্সিভ তাও না, অনলাইন কোর্সের ন্যূনতম সম্মান বজায় রাখার জন্য যেটুকু ফি ধরা দরকার তা নির্ধারণ করা হয়েছে। প্রয়োজনে ভর্তি হতে পারেন, নিজেরা বন্ধুদেরকেও ভর্তি হতে উৎসাহিত করতে পারেন। ভালো থাকবেন। অনেকক্ষণ ধৈর্য নিয়ে ক্লাসটা করেছেন, আপনাদের জন্য
শুভকামনা রইল।